যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যে নারী একসময় ৭১ টিভির প্রাইম টাইমে বসে দাম্ভিকতার সাথে পুরো দেশ শাসন করার স্বপ্ন দেখতেন, যিনি নিজেকে সাংবাদিকের চেয়েও বেশি স্বৈরাচারী হাসিনার ছায়াসঙ্গী ও অঘোষিত উপদেষ্টা ভাবতে ভালোবাসতেন, আজ তার জায়গা হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। হ্যাঁ, বলছিলাম পতিত স্বৈরাচারের অন্যতম প্রধান দালাল, চাটুকার এবং গণমাধ্যমের কলঙ্ক ফারজানা রূপার কথা। একসময় যিনি টিভির এসি রুমে বসে ইসলাম, মৌলবাদ, বিএনপি ও জামায়াতকে একই সুতোয় গেঁথে প্রতিনিয়ত বিষোদ্গার করতেন, আজ তার পরিণতি দেখলে যে কারো মেরুদণ্ড দিয়ে ভয়ে শীতল স্রোত বয়ে যাবে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পতন শুধুই আইনি কোনো ব্যাপার নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির নির্মম বিচার এবং একজন বয়োজ্যেষ্ঠ মায়ের অপমানের চরম প্রতিশোধের এক অবিশ্বাস্য গল্প। ভেতরের আসল সত্যটা জানলে আপনিও আজ আকাশ থেকে পড়বেন। এক যুগেরও বেশি সময় ধরে ৭১ টিভির পর্দায় সাংবাদিকতার লেবাস গায়ে জড়িয়ে ফারজানা রূপা মূলত পরিণত হয়েছিলেন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধান তল্পি বাহক এবং প্রোপাগান্ডা মেশিনে। ৭১ টিভির হেড অব নিউজ স্বামী সাকিল আহমেদকে সাথে নিয়ে রূপা গড়ে তুলেছিলেন স্বৈরাচারের এক অঘোষিত মিডিয়া উইং। তার টক শো বা সংবাদ উপস্থাপনায় নিরপেক্ষতার কোনো স্থান ছিল না, বরং সেখানে চলত বিরোধী মত দমনের নির্লজ্জ মিডিয়া ট্রায়াল। কিভাবে দাড়ি, টুপি এবং ইসলামী মূল্যবোধকে মৌলবাদ বা জঙ্গিবাদের মোড়কে জনমনে প্রশ্নবিদ্ধ করা যায় এবং বিএনপি জামায়াতকে রাষ্ট্রের ১ নম্বর শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগের ক্ষমতাকে চিরস্থায়ী করা যায়, সেটাই ছিল তার প্রতিদিনের একমাত্র এজেন্ডা। এই ক্রমাগত দালালি, চাটুকারিতা এবং দেশের সাধারণ মানুষের মগজ ধোলাইয়ের কারণে তিনি খুব দ্রুতই শাসক গোষ্ঠীর, বিশেষ করে শেখ হাসিনার একেবারে গুটবুকে জায়গা করে নেন। ক্ষমতার দম্ভে তিনি ভুলে গিয়েছিলেন সাংবাদিকতার নীতি ও নৈতিকতার কথা। তার সবচেয়ে বড় পাপ যা আজ তাকে এই শোচনীয় পরিণতির দিকে ঠেলে দিয়েছে তা হলো ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ নারী বেগম খালেদা জিয়ার প্রতি তার চরম অমানবিক ও কদর্য আচরণ। বেগম জিয়া যখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, তখন রূপা টিভির পর্দায় বসে সেই করুণ অবস্থাকে চরমভাবে বিদ্রূপ করেছেন। তিনি হাসতে হাসতে বলতেন, এগুলো নাকি শুধুই আইনি চালাকি বা রাজনীতির নতুন নতুন নাটক। শুধু তাই নয়, বিএনপি নেতা তারেক রহমানকেও তিনি নিয়মিত চরিত্র হনন করতেন। তার ছেলের হাসিতে তিনি দেশবাসীকে বোঝানোর চেষ্টা করতেন যে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এবং তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। একজন মানুষের কতটা পতন হলে মৃত্যুর সাথে লড়তে থাকা একজন মানুষকে নিয়ে এমন নির্লজ্জ উপহাস করা যায়, তা ফারজানা রূপা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। ক্ষমতার তীব্র অহংকারে অন্ধ হয়ে তিনি ভুলে গিয়েছিলেন যে সময়ের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। এরপর আসে ২০২৪ সালের সেই রক্তঝরা উত্তাল জুলাই মাস। পুরো দেশ যখন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত, রাজপথে ছাত্রদের ন্যায্য দাবি, চারপাশে চরম উত্তেজনা, ঠিক সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরলেন। গণভবনের সংবাদ সম্মেলনে পুরো দেশ যখন সমাধানের আশায় টিভির পর্দায় তাকিয়ে, তখন ফারজানা রূপা তার স্বভাব সুলভ চাটুকারিতা নিয়ে মাইক হাতে তুলে নিলেন। আন্দোলনকারী ছাত্রদের সরাসরি রাষ্ট্রের শত্রু প্রমাণ করার হীন উদ্দেশ্যে তিনি চরম উস্কানিমূলক একটি প্রশ্ন করলেন। সাথে একজন অসুস্থ মুক্তিযোদ্ধার কথা টেনে এনে বোঝাতে চাইলেন ছাত্ররা নাকি মুক্তিযোদ্ধাদের অপমান করছে। তারই একটি উস্কানিমূলক প্রশ্ন এবং তার জবাবে শেখ হাসিনা সেই কুখ্যাত রাজাকারের নাতি নাতনি মন্তব্য, ব্যাস আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। ওই রাতেই সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনে চরম রূপ নিল। রূপা হয়তো ভেবেছিলেন এই প্রশ্ন করে তিনি হাসিনাকে খুশি করবেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তার এই দালালি স্বৈরাচারের পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। ইতিহাস তো আমাদের সবারই জানা। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের তোপে ভেসে গেল ১৫ বছরের স্বৈরাচারী শাসন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এরপর যখন বিতর্কিত এবং স্বৈরাচারের দোসর সাংবাদিকদের তালিকা প্রকাশ করা হলো, তখন সবার উপরে জ্বলজ্বল করছিল ওই ফারজানা রূপা এবং তার স্বামী সাকিল আহমেদের নাম। শুরু হলো তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায়। দীর্ঘদিনের সাজানো চাকরি হারালেন তারা। পরিস্থিতি বেগতিক দেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফ্রান্সে পালানোর সময় তারা নাটকীয়ভাবে আটক হন। যে মানুষটি প্রতিদিন হাতে নেড়ে নেড়ে দম্ভ ভরে কথা বলতেন, আজ তার হাতে উঠল পুলিশের দেয়া লোহার হাত করা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা ও উস্কানিমূলক একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো। রাজপ্রাসাদের মতো জীবনের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। এখন জেলের স্যাঁতসেঁতে মেঝেতে কাটছে তাদের রাত।
রিমান্ডের পর রিমান্ডে পুলিশের জেরার মুখে ভেঙে পড়েছে তাদের সেই পুরনো দম্ভ। মিথ্যা খবরের সাম্রাজ্য গড়ে আজ তারা নিজেরাই খবরের করুণ শিরোনাম। তবে তার কপালে সবচেয়ে বড় শাস্তিটি যেন প্রকৃতির তরফ থেকেই আগে ভাগে লেখা ছিল। এই চরম দুর্দশা এবং আইনি জটিলতার মাঝেই মারা গেলেন তার জন্মদাত্রী মা। একজন মানুষের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তিনি হয়তো মায়ের লাশটা ধরে একটু কাঁদতে চেয়েছিলেন, কিন্তু আইনি প্রক্রিয়ার কঠিন ঘেরাটো পেরিয়ে প্যারোলে মুক্তি মিলল মাত্র 4 ঘন্টার জন্য। কড়া পুলিশি পাহারায় এবং হেলমেট পরিহিত অবস্থায় যখন রূপাকে মায়ের জানাজায় আনা হলো, উপস্থিত জনতা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কোথায় সেই টেলিভিশনের অহংকারী দাম্ভিকতা? ফারজানা রূপা, মাথা চুল উস্কো খুস্কো, চেহারা পুরোপুরি বদলে গেছে, চোখের নিচে গভীর কালি, শরীর জুড়ে চরম অবসাদ ও হতাশার ছাপ। যে নারী অন্যের কষ্ট দেখে হাসতেন, আজ মায়ের লাশের সামনে দাঁড়িয়ে তার কান্না শোনার মতো কেউ রইল না। 4 ঘন্টা শেষ হতেই আবার সেই হাত করা পরে তাকে ফিরে যেতে হলো অন্ধকার প্রকোষ্ঠে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফারজানা রূপার ওই সর্বস্ব হারানোর পেছনের আসল কারণ কি? রাজনীতির অন্দরমহলে গুঞ্জন, এ যেন সরাসরি তারেক রহমানের নীরব প্রতিশোধ। বেগম জিয়াকে যেভাবে বছরের পর বছর বন্দি রেখে অপমান করা হয়েছে, আজ ক্ষমতায় এসে তারা যেন সেই অপমানের সব হিসাব কড়াই গণ্ডাই বুঝে নিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটি হলো ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা সাংবাদিকতার স্বাভাবিক পরিণতি। যারা সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করে ক্ষমতার চাটুকারিতা করেছে, মানুষের উপর মানসিক অত্যাচার চালিয়েছে, এটি কেবল তাদেরই কৃতকর্মের ফল। অন্য পক্ষ মনে করছে রূপার এই করুণ পরিণতি বাকি সব সুবিধাভোগী মিডিয়া ব্যক্তিত্বদের জন্য একটি স্পষ্ট হুঁশিয়ারি। মায়ের শেষ বিদায়ের সময় মাত্র 4 ঘন্টা প্যারোল পেয়ে আবার কারাগারে ফিরে যাওয়ার যে যন্ত্রণা, তা থেকে ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। যে ক্ষমতার অহংকারে আজ আপনি অন্যকে তুচ্ছ মনে করছেন, সেই ক্ষমতা চলে গেলে রাজপ্রাসাদ থেকে নর্দমায় গিয়ে পড়তে এক মুহূর্ত সময় লাগে না। দীর্ঘদিন ধরে যারা সত্যকে গোপন করে ক্ষমতা তোষামোদ করেছে, আজ তারা বুঝতে পারছে সময়ের পরিবর্তন হলে আইনের মুখোমুখি সবাইকে দাঁড়াতেই হবে। প্রিয় দর্শক, ফারজানা রূপার এই করুণ পরিণতি এবং মাত্র 4 ঘন্টার প্যারোলে মায়ের জানাজায় যোগ দিয়ে আবার জেলে ফিরে যাওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি তার নিজের কৃতকর্মের উপযুক্ত ফল, নাকি এর পেছনে সত্যি জড়িয়ে আছে বেগম জিয়া ও তারেক রহমানের অপমানের চরম প্রতিশোধ? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন গল্প নিউজের অন্যান্য ভিডিওগুলো।